ওয়েলকাম ব্যাক। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন, আর আমিও খুব ভালো আছি। আমি আপনাদেরকে আজকে যে ঘটনাটি শোনাতে যাচ্ছি সেটা আপনাকে আজকে একটু মানসিকভাবে নাড়িয়ে দেবে। ঘটনাটি ঘটেছিল 2017 সালের জানুয়ারি মাসে শেষ সপ্তাহের দিকে। রাত তখন ঠিক 9:45। জায়গাটা রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। স্টেশনটা কলকাতার সবচেয়ে রহস্যময় জায়গা। অনেকের মুখে শোনা যায় সেখানে অনেক মানুষ নাকি আত্মহত্যা করে মরেছিল। বলে রাখা ভালো, আজকের এই ঘটনাটি একটা পরিবারকে কেন্দ্র করে, এবং সেই পরিবারটি শেষ রাতের প্যাসেঞ্জার ছিলেন। আপনি হয়তো মেট্রো রেলে বহুবার চড়েছেন, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ট্রেনের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন মাঝরাতের দিকে সেই প্ল্যাটফর্মটা হঠাৎ চারপাশটা ফাঁকা হয়ে যায়, নিস্তব্ধ হয়ে যায়। যদি আপনার সামনে দিয়ে একটা ট্রেন আসে যেটায় কেউ নেই, অথচ আপনি অনুভব করছেন আপনি একা নন, সেই ট্রেনের মধ্যে অনেকেই রয়েছে। আজকের এই ঘটনাটি আমাকে পাঠিয়েছে আসিফ রহমান। তিনি আমাকে যেভাবে ঘটনাটি পাঠিয়েছে আমি আপনাদেরকে ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। 2017 সালের জানুয়ারি মাস, বৃহস্পতিবার। রাত তখন 9:45। রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের কবি সুভাষগামী ট্রেন। সেই ট্রেনে করে পরিবারটি বাড়ি ফিরবে। আসিফ রহমান ও তার ওয়াইফ নাসরিন রহমান এবং তাদের একটি ছোট্ট ছেলে আরিয়ান। সেই দিন ওরা এসেছিল গড়িয়াহাট থেকে ছেলের জন্মদিনের জন্য কিছু উপহার কিনবেন। একটু বলে রাখা ভালো, আসিফ রহমানের বয়স 35 বছর। তিনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, খুব যুক্তিবাদী লোক। সবসময় তিনি ব্যাখ্যা দিয়ে কথাবার্তা বলতেন, কিন্তু তার ওয়াইফ আবার তার থেকে উল্টো। সে আবার একটু চুপচাপ স্বভাবের। বয়স তার 30 বছর। তারা সেই দিন ভেবেছিল ট্যাক্সি না নিয়ে মেট্রোতেই ফিরব। তাদের বাড়ি টালিগঞ্জে। তখন তারা 9:40 নাগাদ রবীন্দ্র সরোবর স্টেশনে পৌঁছায়। তখন থেকেই তাদের কিছু একটা অস্বাভাবিক লাগছিল। প্ল্যাটফর্মে তখন অল্প কয়েকজন লোক ছিল, কিন্তু মনে হচ্ছিল তাদের মুখগুলো স্পষ্ট নয়। স্টেশনের আলোটা যেন তাদের মুখগুলোকে ধূসর করে দিয়েছে, যেন মনে হয় সব হঠাৎ করে স্লো মোশন হয়ে গেল। আমরা যখন স্টেশনের উপরে উঠতে যাব ঠিক তখনই রাস্তার পাশের একটা কালো কুকুর ছুটে এসে আমাদের দিকে ঘেউ ঘেউ করতে আরম্ভ করলো। আমার ছোট ছেলে আরিয়ান তখন আমার হাতটা চেপে ধরল। তখন আরিয়ান বলল, বাবা, এই কুকুরটা আমাদের দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করছে কেন? তখন তার বাবা বলে, আমরা অচেনা লোক তো, তাই হয়তো আমাদেরকে ও চিনতে পারছে না। তুমি ভয় পেও না, আমি আছি তোমার সাথে। তখনই ট্রেনের আওয়াজ শোনা গেল। দূর থেকে মনে হয় একটা ট্রেনের আলো দেখা যাচ্ছে। তখন রাত 9:47, কিন্তু শব্দটা সেটা মেট্রো রেলের ছিল না। সেটা সাধারণ শব্দ বলে মনে হলো না, যেন মনে হলো কাঁচ ভাঙার মতো কিছু একটা শব্দ হলো। কিন্তু কিছুক্ষণ পরে আমার মনের ভাবনা একটু ভুল হলো। দেখা যায় ধীরে ধীরে সেই ট্রেনটা প্ল্যাটফর্মে ঢুকলো। কিন্তু অদ্ভুত ব্যাপার, আমরা দেখলাম ট্রেনটা পুরোটাই ফাঁকা। চালকের ঘরেও কেউ নেই, অথচ দরজা আবার একা একা খুলে গেল। যেন মনে হয় সেই ট্রেনের ভেতর থেকে কেউ একজন ইশারা করে আমাদেরকে ডাকছে। ট্রেনের ভেতরটা অন্ধকার, বোঝা যাচ্ছে না কেউ আছে কিনা সেখানে। আমরা তখন সবাই ট্রেনটিকে দেখে ভয় পেয়ে যাই। আমরা তখন ভাবলাম এই ট্রেনে আমরা বাড়ি ফিরব না, কিন্তু আমাদের কোনো উপায় নেই। আজকে রাতে এটাই তো শেষ ট্রেন, তাই আমাদের ইচ্ছা না থাকলেও আমাদেরকে তো বাড়ি ফিরতে হবে।
এই কথা ভেবে আমরা ট্রেনের মধ্যে উঠে পড়ি। ট্রেনের মধ্যে আলোগুলো হঠাৎ জ্বলছে আবার নিভে যাচ্ছে। সেই আলোগুলোর রং হালকা নীলচে, যেন মনে হয় কোনো ভৌতিক পরিবেশে আমরা ঢুকে গেছি। হঠাৎ আবার ট্রেনের দরজাটা একা একা বন্ধ হয়ে গেল। লাইটগুলো ঝিমঝিম করছে, যেন মনে হয় এখনই লাইটগুলো নিভে যাবে। আমরা তখন সবাই ট্রেনের দরজার পাশের সিটে বসে পড়লাম। দেখতে পেলাম ওই কামরার মধ্যে আমাদের থেকে 10 হাত দূরে 2-3 জন বসে আছে, যেন মনে হয় আমাদের দিকে উল্টো ঘুরে তাকিয়ে আছে। মনে হয় তাদের বডিগুলো আমাদের সামনে, কিন্তু মাথাগুলো বডির ঠিক উল্টো দিকে রয়েছে। তাদেরকে দেখে আমাদের অনেক ভয়ও লাগছে। আমরা তখন তাদেরকে দেখে বললাম, দাদা আপনারা কোথায় নামবেন? কিন্তু কোনো উত্তর পাওয়া গেল না। হঠাৎ তখনই ট্রেনের সব আলো নিভে গেল, শুধু সেই স্টেশনের বাইরের আলোগুলো জ্বলে আছে। জানালার সেই কাচে তখন দেখা গেল একটা কালো অবয়বের ছায়া। ছায়াটা এক মহিলার। সে আবার কালো শাড়ি পরে আছে, মাথায় তার টানা সিঁদুর, চোখগুলো বড় বড় করে আমাদের দিকে তাকিয়ে আছে। সেই কাচের জানালার ওপাশ থেকে আমাদের দিকে সে তাকিয়ে অস্বাভাবিকভাবে হাসছে। দেখে বোঝা যাচ্ছে ওটা কোনো জীবিত মানুষ না, ওটা মৃত মানুষের ছায়া। আরিয়ান তখন সেই ছায়াকে দেখে কেঁদে উঠল, বলল, আম্মু ও আমাকে ডাকছে, দেখো আমাকে নিয়ে যেতে চাইছে, ও আমাকে বাঁচাও। আমরা তখন সবাই ভয় পেয়ে 3 জন 3 জনকে জড়িয়ে ধরে একই জায়গায় ঠায় বসে রয়েছি। আমি একটু চোখ খুললাম। হঠাৎ তখন দেখতে পেলাম যেই লোকগুলো আমাদের থেকে একটু দূরে বসেছিল, ঠিক তারা আমাদের সামনে বসে আছে এবং আমার চোখে চোখ রেখে কিছু একটা কথা বলতে চাইছে। এবং আমি যখন তাদের চোখের দিকে তাকালাম, দেখলাম তাদের মায়াবী চোখ আমাকে কিছু একটা বলতে চাইছে। আমি তখন সেই কালো অবয়বগুলিকে বললাম, আমাদের দিকে ওরকমভাবে তাকিও না, আমাদের কাছে আসার চেষ্টা করো না, আমাদের ক্ষতি করো ঠিক আছে, কিন্তু আমার ছেলেটাকে তোমরা কোনো ক্ষতি করো না। এই বলতে বলতে দেখা যায় সেই কালো অবয়বগুলো এক এক করে আমাদের দিকে এগিয়ে আসছে। আমার কাঁধে তখন স্পর্শ করলো। ট্রেনের ভেতরে তখনও আলো এসে পৌঁছায়নি। আমার তখন ভয়ে গা পুরো ঠান্ডা হয়ে গেছে। আমি আমার ওয়াইফকে তখন বললাম, চোখটা খোলো, দেখো তো আমাদের সামনে কেউ দাঁড়িয়ে আছে নাকি, মনে হয় আমার কানের কাছে কেউ নিঃশ্বাস ফেলছে। তখন আমার ওয়াইফ বলে, না না, তোমার এটা মনের ভুল, দেখো আমাদের সামনে কেউ নেই। তখনই হঠাৎ ট্রেনটা চলা বন্ধ হয়ে যায়, মাঝপথে থেমে যায় ট্রেনটা। সেই ট্রেনটা তখন একটা টানেলের ভেতরে দাঁড়িয়ে পড়ে। তখন আমাদের ফোনে কোনো রকম নেটওয়ার্ক নেই। আমরা যে কাউকে হেল্পের জন্য ফোন করব সেটারও কোনো উপায় নেই। আলো চারিদিকে নিভে গেছে, দৃষ্টিসীমা যেন ফিকে হয়ে গেল। চারপাশে মনে হয় শীতল বাতাস। আরিয়ানের চোখের দিকে তাকালাম, আমি দেখলাম আরিয়ানের চোখ উপরে উঠে গেছে। মুখ দিয়ে ভাঙা গলায় সে বলছে, বাবা ও আমাকে আবারও নিতে এসেছে, আমাকে বাঁচাও। তখন আসিফ আর নাসরিন তার বাচ্চার জন্য দোয়া করতে থাকে আল্লাহর কাছে, বলে, আল্লাহ আমাদেরকে আজকের মতন আপনি বাঁচিয়ে নিন। নাসরিন তখন কালেমা শরীফ পড়তে থাকে। আল্লাহর নাম করা মাত্রই হঠাৎ ট্রেনটা চলতে শুরু করলো। যেন মনে হলো কেউ ট্রেনের পেছন দিক দিয়ে ঠেলে ঠেলে আমাদেরকে সামনের দিকে নিয়ে যাচ্ছে। সেই ভয়াবহ পরিস্থিতিতে আমাদের সবার গলা একটু শুকিয়ে গেল। তখন আমরা ব্যাগ থেকে পানি বার করে সবাই এক ঢোক করে পানি খেয়ে নিলাম। তখন সেই ট্রেনটা টালিগঞ্জের দিকে প্রায় পৌঁছে গেছে। আমরা আমাদের সবার গায়ে হাত দিয়ে দেখি আমাদের সারা শরীর ঘামে ভিজে গেছে। আমরা ভাবলাম এখন তো শীতকাল, কিন্তু আমরা এরকম ভিজে গেলাম কেন? দেখলাম ট্রেনের মধ্যে এসিগুলোও ঠিকঠাক চলছে। তখন নাসরিন বলে উঠল, ট্রেনের মধ্যে যদি এরকম ভয়ানক দৃশ্য হয় তাহলে সবাই এরকম ঘামে ভিজে যাবে এবং তাদের কিছু করার উপায় থাকবে না। এরপর ধীরে ধীরে সেই ট্রেনটা টালিগঞ্জের দিকে পৌঁছালো। তখন আমরা সেই ট্রেন থেকে নেমে পড়লাম, তাড়াহুড়ো করে ট্যাক্সি ধরে
বাড়ি পৌঁছে গেলাম। তখন আমরা সবাই কোনো রকম রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকাল হলো, দেখতে পেলাম আরিয়ান কেমন জানি বাড়ির বাইরে অন্যমনস্ক হয়ে বসে রয়েছে। আমি তখন বললাম, আরিয়ান, তোমার কি কিছু হয়েছে নাকি? আরিয়ান তখন মাথা নেড়ে বলল, না, আমার কিছু হয়নি। একদিন রাতে দেখতে পেলাম আরিয়ান ঘরের মধ্যে একা ছায়ার সাথে নিজে কথা বলছে, এবং রোজ রাতে দেখতে পেতাম আরিয়ান ঘর থেকে বাইরে বেরিয়ে যেত, একা একা ঘরের বাইরে রোজ রাতে দাঁড়িয়ে থাকতো। বেশ কয়েকদিন হয়ে গেল আরিয়ান ঠিকঠাক টাইমে খাওয়া দাওয়াও করছে না। তার যেন ধীরে ধীরে শরীরটা খারাপ হতে শুরু করলো। যা খেত সেটা মুখ দিয়ে বমি করে দিত। আমরা তখন ভাবলাম, আমাদের আরিয়ান কেন এইসব অস্বাভাবিক জিনিস করছে? আরিয়ানের মা তখন বলল, তুমি হুজুরের কাছে যাও এবং তাকে গিয়ে বিষয়টিকে সব খুলে বলো, উনি আমাদের আরিয়ানকে সুস্থ করে দেবে। তখন আমাদের ছেলেকে নিয়ে আমরা হুজুরের কাছে যাই এবং হুজুরকে বিষয়টিকে সব খুলে বলি। হুজুর তখন দেখলাম আমার ছেলের দিকে তাকিয়ে দোয়া পড়তে লাগলো এবং একটা তাবিজ দিয়ে বলল, যা, এটা তোর ছেলের হাতে বেঁধে দিস, তোর ছেলের কিছু হবে না। তোর ছেলের শরীরে ওই কালো অবয়বের হালকা বাতাস লেগেছে, তাই ও একটু এরকম করছে। চিন্তা করিস না, যা, আমি যেই তাবিজটা দিয়েছি ওটা তোর ছেলের হাতে বেঁধে দিস, আর কোনোদিন কিচ্ছু হবে না। কোনো শয়তানি শক্তি তোর ছেলের ধারের কাছেও আসতে পারবে না। ওই শয়তানগুলো বাচ্চাদেরকে ক্ষতি করতে চায়। এবং এই কথা শুনে আমরা বাড়ি চলে আসি এবং সেই তাবিজ আমার ছেলের হাতে বেঁধে দিই। বর্তমানে আমার ছেলে সুস্থ রয়েছে এবং বর্তমানে আজও আসিফ রাত 8টার পরে পরিবারকে নিয়ে আর মেট্রোতে ওঠে না। যাই হোক, তো এই ছিল আজকের মূল ঘটনা। আজকের ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের এই রকম জানা ঘটনা থাকলে আমাদের রাত 12টা বাজের ইমেল আইডিতে পাঠিয়ে দিতে পারেন। ততক্ষণে ভালো থাকবেন। শুভরাত্রি।